নমস্কার বন্ধুরা, গল্পের মানুষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প এতটুকুই শান্তি। বাসের কন্ডাক্টরকে বাসের ভাড়াটা দিয়েই সুমনা জোর কদমে পা চালিয়ে হাওড়া স্টেশনের দিকে এগোতে লাগে। বলতে গেলে এক প্রকার ছুটতেই থাকে। পেছন থেকে বাসের কন্ডাক্টর বলে ওঠে, ও দিদি ভাই, একটু আসতে যান, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটে যেতে পারে তো। জানেন তো, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। রোজগারের নিত্যযাত্রীদের মধ্যে সুমনাও এদের মধ্যে একজন, তাই কন্ট্রাক্টর কম বেশি সবাইকেই চেনে। সুমনা না থেমে কন্ট্রাক্টরের কথায় উত্তর দেয়, দাদা, এই 6টা 20 ট্রেনটা না ধরতে পারলে অনেক রাত হয়ে যাবে বাড়ি ফিরতে। আসছি দাদা, কাল কথা হবে, বলেই সুমনা দ্রুত পায়ে হাওড়া স্টেশনের ভেতর ঢুকে গেল। 4 নম্বর প্ল্যাটফর্মে বর্ধমান কডের লোকাল এখনও দাঁড়িয়ে। ঘড়ির কাঁটায় 6টা 16। লেডিস কম্পার্টমেন্টে উঠে জানলার পাশের সিটে বসে একটা লম্বা নিঃশ্বাস নিল। ব্যাগ থেকে বোতলটা বার করে জল খেয়ে নিল সুমনা। কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দিল। এই বর্ধমান কর ধরতে না পারলে সুমনার যে কী হতো কে জানে। সুমনার অফিস কলকাতার ডালহৌসিতে। প্রতিদিনই সুমনা 5টা 20 ট্রেন ধরে। তাতেই সুমনার বাড়ি ঢুকতে রাত্রি প্রায় 8:45 থেকে 9টা বেজে যায়। কোনো কোনো দিন তারও বেশি, কেননা হাওড়া থেকে বর্ধমানের দূরত্ব প্রায় 2-2.5 ঘন্টা। তারপর আবার হাঁটাপথে স্টেশন থেকে 2 কিলোমিটার দূরত্বে ওর বাড়ি। আজ অফিস থেকে সময় মতো বেরোলেও গাড়ির লম্বা জ্যাম। কলকাতার ময়দানে আজকে মিটিং ছিল, যার জন্য এই অবস্থা। চলন্ত ট্রেনের হাওয়ায় সুমনার ক্লান্ত শরীরটা ঝিমিয়ে পড়তে থাকে। প্রতিদিনই ওর কষ্ট হয়, কিন্তু আজ একটু বেশি। ব্যাগ থেকে ফোনটা বার করে তার শাশুড়ি মাকে ফোন করে বলল, মা, আমার আসতে দেরি হবে, আমি 6টা 20 ট্রেনে আসছি, আপনি তরকারি করে নেবেন, আমি এসে রুটি করে নেব, আর তুতুলের পড়া হয়ে গেলে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবেন। ফোনের ও প্রান্ত থেকে, সাবধানে আসিস মা, চিন্তা করবেন না মা, আমি ঠিক আছি, রাখলাম মা। ফোনটা ব্যাগের মধ্যে রেখে দিল। ব্যাগটা কোলের মধ্যে রেখে হেলান দিয়ে জানলার দিকে মুখ করে বাইরের দিকে তাকিয়ে থাকে এক মনে। ওর মতো কত মেয়েরা চাকরি করে, কত মেয়েরা সংসারের দায়ভার তুলে নিয়েছে নিজের কাঁধে। কিছুক্ষণের মধ্যেই চোখের তন্দ্রাভাব চলে আসে সুমনার। চোখের পাতা ক্লান্তিতে বুজে আসে। মনের মধ্যে ভিড় করতে থাকে বিগত দিনের স্মৃতিগুলো। কতই না সুখে শান্তিতে ছিল ওর সংসার। বিয়ের 5 বছরের মাথায় যে কি হয়ে গেল, যে সমস্ত কিছু ওলট পালট করে দিয়ে গেল জীবনটাকে। শাশুড়ি মা মৃণালিনী দেবী ভালো হলেও সেকালের মানুষ। শিক্ষিত বৌমাকে প্রায় বলতেন, মেয়ে মানুষের এত পড়াশোনা দিয়ে হবে কি, হেসেলেই তো হাতাখুন্তি ধরতে হবে, লেখাপড়া তো না, বাপের টাকা শ্রাদ্ধ করা, বেটা ছেলে রোজগার করবে আর মেয়ে মানুষ রান্নাবান্না ঘর সংসার করবে, এটাই তো মেয়ে মানুষের ধর্ম। সুমনা প্রতিদিনই একই কথা শুনতে শুনতে একদিন বলেই দিয়েছিল, পড়াশোনা জানা থাকলেই অনেক কাজে আসে মা, এখন তো কত মেয়েরা বিয়ের পরেও চাকরি করে। তখন মৃণালিনী দেবী বলেছিলেন, তুমি আবার কখনো চাকরি বাকরি করবে এ কথা মনেও এনো না বৌমা, আমার টাকার দরকার নেই, ঘরের লক্ষ্মী ঘরেই থাক, বাবু আমার ভালোই কামাই করে, তারপর তোমার শ্বশুরের পেনশনটাও নেহাতও কম নয়, আর কত লাগে সংসারে। সেই দিনের পর সুমনা আর কথা বাড়ায়নি, ও সংসারেই মন দেয়। বাবু অর্থাৎ রণবীর হলো সুমনার স্বামী। ভদ্র, মার্জিত ও পরিশ্রমী মানুষ। ভালো নামি দামি কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি করে, ভালো টাকা বেতন পায়। সংসার ভালো মতো চালিয়েও ভালো টাকা সেভিংসও থাকে ওদের। কিন্তু সুখের সংসার 5 বছর যেতে না যেতেই অভিশপ্ত হয়ে ওঠে। একদিন রণবীরের বন্ধু সন্ধ্যাবেলায় ফোন করে জানায় যে রণবীরের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন সিটি হসপিটালে। সুমনা 2 বছরের ছোট্ট মেয়েকে শাশুড়ি মায়ের কাছে রেখে দিয়ে শ্বশুরকে নিয়ে ছুটে যায় হসপিটালে। ডাক্তার বলে, বাসের চাকায় দুটো পা পুরো থেঁতলে গেছে, তাই আপনার স্বামীর পা দুটো বাদ দিতে হয়েছে। 72 ঘন্টা সময় পার না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। সেই দিন সুমনার খুবই কষ্ট হয়েছিল। নিজের বুক ফাটা কান্নার আওয়াজ কাউকে পেতে দেয়নি। নিজেকে শক্ত করে
সে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে আশ্বাস দিতে থাকে, আমি তো আছি মা, ওর কিচ্ছু হবে না, আপনার ছেলে সুস্থ হয়ে যাবে, ঠিক বাড়ি ফিরবে। রণবীরের চিকিৎসার জন্য ব্যাংকে জমানো টাকা এবং শ্বশুরমশাইয়ের পেনশনের পুরো টাকাটাই খরচা হতে থাকে। আস্তে আস্তে সংসার চালানো দায় হয়ে পড়ে। পাশের মুদির দোকানে 1,000 টাকা বাকি হওয়ায় দোকানদার সুমনার শ্বশুরমশাই রমাকান্ত বাবুকে বলে, আমার ছোট দোকানে এত টাকা বাকি রাখতে পারবো না জ্যাঠামশাই। শ্বশুরমশাই স্বাদের সিগারেট আর গল্পের বই পড়ার নেশা ত্যাগ করেছে। মাঝে মাঝে সুমনাকে বলে, বুড়ো বয়সে আবার ওইসব নেশা করে নাকি কেউ? সুমনার কষ্টে চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ে। সুমনার বাপের বাড়ি থেকেও যতটা পেরেছে সাহায্য করেছে, তাদেরও সংসার আছে, তাই আর তাদের থেকে কত সাহায্য নেবে? সুমনা মনে স্থির করে ওকে যে করে হোক সংসারটাকে বাঁচিয়ে রাখতেই হবে। ওর বান্ধবীর স্বামীর মাধ্যমে একটা কাজের সন্ধান পায়। অফিস কলকাতা ডালহৌসিতে। বেতন প্রথমে 15,000 টাকা। সকাল 10টার মধ্যেই ওকে অফিসে ঢুকতে হবে। এই চাকরি করতে হলে ওকে সকাল 6টার আগে বেরোতে হবে বাড়ি থেকে। সুমনার আর কোনো উপায় ছিল না, তাই সম্মতি জানিয়ে বান্ধবীকে বলে দেয় ও কাজ করতে রাজি। চাকরির খবর পাকা করে যখন সুমনা হাসি মুখে ওর স্বামীকে বলে, রণ, আমাদেরকে নিয়ে আর চিন্তা করো না তুমি, দেখো ঈশ্বর কেমন একটা কাজের ব্যবস্থা করে দিলেন, তুমি খুশি হওনি রণ? সুমনার কথা শুনে রণবীর হাউ হাউ করে কেঁদে ফেলে, বলে, আমি ভীষণ খুশি, আরও খুশি হতাম যদি আমার পা দুটো থাকাকালীন তুমি তখন এই সিদ্ধান্ত নিতে। তুমি আমি মিলে কি সুন্দর আমাদের জীবনটা, কিন্তু আমি যে তোমার জন্য কিছুই করতে পারলাম না সুমনা, বরং আমিই তোমার সারা জীবনের বোঝা হয়ে গেলাম, তোমার জীবনটাকে আমি শেষ করে দিলাম। সুমনা রণবীরের ঠোঁটে আঙুল চেপে বলে, একদম এরকম কথা বলবে না, তুমি আমি আলাদা নাকি? অগ্নি সাক্ষী করে, মালা বদল করে, মন্ত্র উচ্চারণ করে অঙ্গীকার করেছি দুজন দুজনের সাথে। আজ যদি তোমার জায়গায় আমি হতাম তাহলে? রণবীর সুমনাকে বুকের কাছে টেনে নেয়, আমার ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। সুমনা আলতো করে রণবীরের গালে ঠোঁটের পরও সেকে এক গাল হাসি মুখে নিয়ে বলে, আমি টিভি অন করে দিয়ে যাচ্ছি, তুমি খবরটা শোনো, আমি ততক্ষণে বাবা মায়ের কাছে গিয়ে চাকরির খবরটা বলি। ঘর থেকে বেরিয়ে যখন শাশুড়ি মার সামনে এসে সুমনা বলে, মা, আমি চাকরি পেয়েছি, আগামী সোমবার থেকে আমাকে অফিস যেতে হবে। মৃণালিনী দেবী সেদিন চোখের জল মুছে নিয়ে শুধু এইটুকুই বলেছিলেন, মা তুই পারবি? পাশ থেকে শ্বশুরমশাই কাঁচতে কাঁচতে বলে ওঠেন, না না, আমি থাকতে বৌমা কেন কাজ করবে, আমিই কাজ খুঁজে নেব, বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না, যে কোনো একটা কাজ ঠিকই পেয়ে যাব। সুমনা শ্বশুরমশাইকে বলে, না বাবা, আপনার শরীরটা আগের মতো আর নেই, অভাবের তাড়নায় আপনার ওষুধটা পর্যন্ত কেনা হচ্ছে না, এই শরীরে আপনি পারবেন না বাবা, আমি তো পড়াশোনা শিখেছি, এখনই এটাকে কাজে লাগানোর সময়, আমার কোনো অসুবিধা হবে না, আপনাদের আশীর্বাদ তো আছে, আমি কি আপনাদের মেয়ে নই? সেই দিন শ্বশুরমশাই কাঁদতে কাঁদতে সুমনাকে বুকে জড়িয়ে নিয়ে বলেন, ও কথা বলিস না মা, তুই আমার মেয়ে নয়, আমার মা। মা, আমি তোকে চিনতে পারিনি। না বাবা, কান্নাকাটি করবেন না, আমি পারবো, আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে আছে, বিশ্বাস রাখুন আমি ঠিক পারবো, আমি সংসারের সমস্ত দায়িত্ব পালন করব বাবা। সেই দিন সাহসের ওপর ভর করে এগিয়েছিল বলে আজ সুমনা সাফল্যের পথে। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। চাকরির বেতনের টাকাটা হাতে পেয়ে সুমনা আজ খুব খুশি। ওর শ্বশুরমশাইয়ের জন্য সিগারেটের প্যাকেট আর একটা গল্পের বই, মেয়ে তুতুলের জন্য কালার পেন্সিল কিনে নিয়েছে। তবে রণবীরের উপহারটা আগামী মাসের জন্য তুলে রাখে, সেটা হয়তো সুমনার মনের গোপনেই আছে। বান্ধবীর কাছ থেকে ধার নেওয়া 1,500 টাকা আর মুদিখানা দোকানে 2,000 টাকা সমস্ত পাওনা টাকা মিটিয়ে দেবে ও। ট্রেনের হর্নের আওয়াজে সুমনার তন্দ্রাভাব কেটে যায়। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখে বর্ধমান স্টেশনে ট্রেন ঢুকছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আরম্ভ হয়েছে। ব্যাগ থেকে বোতলটা বার করে জল খেয়ে ছাতাটা হাতে নিয়ে ট্রেনের গেটের সামনে এগিয়ে আসে সুমনা। ট্রেন থামতেই সুমনা প্ল্যাটফর্মে নেমে আকাশের দিকে তাকিয়ে দেখে বৃষ্টি ভালোই জোরে নেমেছে।
সুমনা ছাতা খুলে এগিয়ে চলে বাড়ির পথে। ওর এই জীবনযুদ্ধ সম্পূর্ণ ওর একার যুদ্ধ। ও কোনো মতেই কোনো পরিস্থিতিতে থেমে থাকতে পারে না। ওকে এগিয়ে যেতেই হবে। ওর অপেক্ষায় বাড়িতে 4টে মানুষ। প্ল্যাটফর্মের নিচের টোটো স্ট্যান্ডকে অতিক্রম করে এগিয়ে যায় ও। সুমনার কাছে টোটোতে চড়ার থেকে শাশুড়ির জন্য পান কিনে নিয়ে যাওয়া অনেক আনন্দের। আর এতটুকু শান্তির জন্যই তো সুমনার নিজের আর ওর একান্ত আপনজনেদের ভালো রাখার লড়াই। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।